হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে অনেকে সফল, আনন্দিত। কেন? কারণ হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তার এমন উপকার হয়েছে যেটা তার কল্পনাকেও ছাড়িয়ে গেছে। আবার দীর্ঘদিন হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেও অনেকে ব্যর্থ, তার কোনো উপকার হয় নাই। হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে অনেক চিকিৎসক সফল, কারণ তিনি শত শত হাজার হাজার মানুষের জীবনে তার কষ্টগুলো লাঘব করেছেন। আবার অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক ব্যর্থ, তিনি কোনো উপকার করতে পারেন না। এই যে সাফল্য আর এই যে ব্যর্থতা, এই দুইটার পিছনেই সুস্পষ্ট কিছু বক্তব্য রয়েছে। যিনি সফল তিনি কেন সফল বা কিভাবে তিনি সফল হলেন, যিনি ব্যর্থ তিনি কেনই বা ব্যর্থ, তার পিছনে কারণগুলো কি কি, আমরা আজকে চেষ্টা করব সেই বিষয়গুলো তুলে আনার জন্য। জার্মান চিকিৎসক, হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হেনিম্যান যে হোমিওপ্যাথিকে বিশ্ববাসীর জন্য রেখে গেছেন, সারা পৃথিবীর মানুষের সত্যিকারের প্রকৃত এবং স্থায়ী চিকিৎসার জন্য যেই হোমিওপ্যাথি তিনি আমাদের কাছে রেখে গেছেন, আমরা সেই হোমিওপ্যাথিকে, হোমিওপ্যাথির জনক এর দেখানো পথে এবং পদ্ধতিতে যখন চর্চা করব, সব সাফল্য তখনই আসবে। হোমিওপ্যাথির যে নীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং মেনে চললে সবচেয়ে বেশি সাফল্য আসবে, সেটা আমাদের জানতে হবে। হোমিওপ্যাথি চর্চা করব, রোগীদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিব, কিন্তু সেই হোমিওপ্যাথিক চিকিৎসা যদি প্রকৃত অর্থে হোমিওপ্যাথি না হলো, তাহলে সেটাতে সাফল্য কিভাবে আসবে? এমন চেম্বার আছে বর্তমানে সারা দেশে, বহু হোমিওপ্যাথিক চেম্বার আছে, যে চেম্বারে যাওয়ার পরে রোগী দ্বিধায় পড়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায় যে এই চেম্বারটা কি আসলে হোমিওপ্যাথিক চেম্বার, নাকি হোমিওপ্যাথি ছাড়া অন্য চিকিৎসা পদ্ধতির চেম্বার। সেই দোকানের মধ্যে নানা রকমের অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি সহ বিভিন্ন রকমের ওষুধ সেই চেম্বার ভর্তি। সেটা কি হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বার? হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বার তো এমন হওয়ার কথা না। মনে রাখতে হবে এই কথা, যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যখন প্রদান করা হবে, যথাযথভাবে প্রদান করা হবে এবং সুস্পষ্ট যে নীতিমালাগুলো আছে সেগুলোকে অনুসরণ করে যখন হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীকে দেওয়া হবে, তখন হোমিওপ্যাথির মধ্যে এর জন্য কত ওষুধ রয়ে গেছে। হোমিওপ্যাথিক চিকিৎসক সেই ওষুধগুলোর ভিতর থেকে, হোমিওপ্যাথিক ওষুধগুলোর ভিতর থেকে রোগীর জন্য সবচেয়ে উপযোগী, সবচেয়ে সদৃশ এবং সবচেয়ে কার্যকরী ওষুধটি বাছাই করে রোগীকে দিবেন। এখানেই হোমিওপ্যাথিক চিকিৎসকের যথেষ্ট দায়িত্ব রয়েছে। এখানে তার খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখানে একজন রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করা, হাজার হাজার ওষুধের ভিতর থেকে এই রোগীর জন্য কোন ওষুধটা লাগবে সেটা খুঁজে বের করা, তার সমস্ত যোগ্যতাকে কাজে লাগানো খুব দরকার। খুব, এটা ভাষা জ্ঞান দিয়ে হয় না, এমনকি অল্প জ্ঞান দিয়েও হয় না। হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্য অর্জনের জন্য গভীর জ্ঞান থাকতে হয়, থাকা উচিত। একজন রোগী
তার কত রকমের সমস্যা, তার শারীরিক সমস্যা, তার মানসিক সমস্যা, তার বিভিন্ন অঙ্গে সমস্যা, তার কত লক্ষণ, তার কত ব্যথা, কত বেদনা, এই সমস্ত কিছু জেনে এই রোগীকে সত্যিকার অর্থে সুস্থ করে তোলার জন্য তাকে একটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধটা তাকে দেওয়া, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক হবেন যোগ্য এবং দক্ষ। ম্যাটেরিয়া মেডিকা নামক পুস্তকের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর লক্ষণ সব লিপিবদ্ধ করা আছে। সেই ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান, যথেষ্ট জ্ঞান এবং পর্যাপ্ত জ্ঞান একজন চিকিৎসকের থাকতে হবে। রোগীকে সেই ম্যাটেরিয়া মেডিকার ওষুধের লক্ষণের সাথে রোগীর লক্ষণগুলোর বিচার বিশ্লেষণ করে রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করতে হবে। এই জন্য চিকিৎসকের হোমিওপ্যাথিক দর্শনের জ্ঞান থাকতে হবে, হোমিওপ্যাথিক নিয়ম নীতির জ্ঞান থাকতে হবে, কিভাবে বাছাই করতে হবে, কোন ওষুধকে এখন দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কেন দিতে হবে, কেন দেওয়া যাবে না, কখন দিতে হবে, কখন দেওয়া যাবে না, কি পরিমাণ দিতে হবে, কতটুকু দেওয়া উচিত হবে না, এই সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক অবশ্যই রপ্ত করবেন এবং ভালোভাবেই রপ্ত করবেন এবং সেটা চর্চা করবেন। আমি এইরকম চিকিৎসকের কথা আপনাদেরকে বলি, একজন দুইজন না, আমার মনে হয় বর্তমানে সারা দেশে বিভিন্ন জায়গায় এমন কত চিকিৎসক আছেন যারা রোগীকে যেই ওষুধটা দরকার, সবচেয়ে উপযোগী যে ওষুধটা দরকার, সেই ওষুধটা নির্বাচন না করে তাকে একবারে কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছেন। একজন রোগী যতগুলো লক্ষণ নিয়ে আসছে, এই সমস্ত লক্ষণ বিবেচনা করে তাকে একবারে একটা ওষুধই দিতে হবে। এটা হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ নীতি এবং গুরুত্বপূর্ণ নীতি, যে রোগীকে একটা ওষুধ দিতে হবে, একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ, শক্তিকৃত ওষুধ সূক্ষ্ম মাত্রায় রোগীকে দিতে হবে। এটা কোনো হালকা কথা না, এটা আমি মানব না। আমি রোগীকে 5-7টা ওষুধ দিয়ে দিব, আবার আমি নিজেকে হোমিওপ্যাথিক ডাক্তার বলে পরিচয় দিব। এটা হয় না, এটা হয় না। যেহেতু হোমিওপ্যাথি একটা চিকিৎসা পদ্ধতি এবং সেই চিকিৎসা পদ্ধতির সুস্পষ্ট নিয়ম নীতি আছে, আমি যদি চিকিৎসা করি এবং আমার সেই চিকিৎসা পদ্ধতিকে যদি বলি আমি হোমিওপ্যাথি, তাহলে আমাকে তো হোমিওপ্যাথির নিয়ম মেনেই করতে হবে। আমি হোমিওপ্যাথির নিয়ম মানব না, উল্টাপাল্টা কাজ করব আর বলবো যে এটা হোমিওপ্যাথি। এটা হয় না, এটা অন্যায়। কয়টা ওষুধ দিতে হবে রোগীকে? হোমিওপ্যাথিক ওষুধ, শক্তিকৃত ওষুধ রোগীকে একটাই দিতে হবে। আপনারা জানেন হোমিওপ্যাথিক ওষুধ উৎপাদনের দিক দিয়ে জার্মানির ওষুধ অত্যন্ত ভালো। বিশেষ করে জার্মানির শোয়েব কোম্পানি, উইলমার শোয়েব কোম্পানির যে ওষুধ, শততমিক ওষুধের দিক দিয়ে সেই কোম্পানির ওষুধগুলো ভালো। জার্মানির আরও ওষুধ আছে, সুইজারল্যান্ডের ওষুধও ভালো, ভারতে ওষুধ আছে, পাকিস্তানে ওষুধ আছে, আমাদের দেশেও বিভিন্ন কোম্পানি ওষুধ উৎপাদন করে। আমি রোগীর জন্য সমস্ত যোগ্যতাকে ব্যবহার করে, সমস্ত জ্ঞানকে ব্যবহার করে, সমস্ত বই পুস্তক ঘেটে এবং প্রয়োজনে আমার
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে যেহেতু সমস্ত ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার হয়, হোমিওপ্যাথিরও তো সফটওয়্যার আছে। হোমিওপ্যাথিক সফটওয়্যারগুলো মোবাইল ভার্সন পর্যন্ত আছে। সেগুলোকে ব্যবহার করে সমস্ত চেষ্টাগুলো করে আমি কি চাই, আমি চাইব এই কথা যে আমার রোগীর জন্য একটা ওষুধ আমাকে নির্বাচন করতে হবে। যদি আমি একটা নির্বাচন না করি, একটা ওষুধ নির্বাচন না করি, রুগীকে 5-7টা ওষুধ আমি দিয়ে দিই, একবারেই 5-7টা ওষুধ রুগীকে দিয়ে দিই, তাহলে এখানে একজন চিকিৎসক হিসাবে আমি অপরাধী। কারণ এটা হোমিওপ্যাথিক নিয়ম না। রুগীকে 5-7টা ওষুধ একবারে দিয়ে দেওয়া এটা হোমিওপ্যাথির নিয়ম না। এবং বড় কথা হলো, আমি যদি রুগীকে একবারে 5-7টা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেই, সেখানে সমস্যাটা কত দিক থেকে হচ্ছে। একটা হলো, এর দ্বারা রোগীর কোনো উপকার হবে না, প্রমাণিত। 5-7টা ওষুধ দেওয়ার দ্বারা রোগীর উপকার হবে না, বরং রোগীর অল্প থেকে বিশাল ক্ষতি হবে। সামান্য ক্ষতি হতে পারে অথবা বিশাল বড় ক্ষতি হতে পারে। সেটা নির্ভর করবে ওষুধের মাত্রার উপরে, ওষুধের শক্তির উপরে এবং ওষুধের মানের উপরে। আমি যদি অত্যন্ত কোয়ালিটির, সবচেয়ে ভালো কোয়ালিটির ওষুধ, অত্যন্ত উচ্চ শক্তির ওষুধ এবং অধিক পরিমাণে ওষুধ একজন রোগীকে দিয়ে দেই, আর সেই ওষুধটা যদি ভুল হয় এবং ভুল ওষুধ, সেই ভুল ওষুধটা খুব ভালো মানের ভুল ওষুধ এবং উচ্চ শক্তির ভুল ওষুধ এবং অধিক পরিমাণে রোগীকে দিয়ে দেই, এই রোগীর ক্ষতি হবে এবং এত বেশি ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে রোগী আর ফিরে আসতে পারবে না। এই কথা প্রত্যেক চিকিৎসকের বোঝা উচিত এবং রোগীদেরও বোঝা উচিত। এটা পাইলাম আর খাইলাম, এটা বাজারের ফল না যে বাজার থেকে কিনে এনে খেয়ে ফেললাম কতগুলো। এটা ওষুধ, এটা শক্তিকৃত ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, এটা শক্তিকৃত ওষুধ, এটা সূক্ষ্ম ওষুধ। তার ক্রিয়া শরীরের গভীরে, মনের গভীরে গিয়ে আঘাত করবে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, আবারও বলতে চাই, প্রত্যেক রোগী এই কথা বোঝা উচিত যে হোমিওপ্যাথিক যে নিয়ম নীতিগুলো আছে এগুলো প্রত্যেকের জন্য উপকারী, প্রত্যেক রোগীর জন্য উপকারী এবং প্রত্যেক চিকিৎসকের জন্য উপকারী। এটা এমন না যে আমি মানলে মানলাম, না মানলে না মানলাম। একটা মাদার টিংচার, হোমিওপ্যাথিক ওষুধের যেটাকে এখনো শক্তিকরণ করা হয় নাই, সবচেয়ে নিম্ন অবস্থায় যেটা আছে মাদার টিংচার, এটা যদি কেউ খায়, যদি বেশি পরিমাণেও খায় এবং ভুল ওষুধও খায়, তো তার যে ক্ষতি হবে সেই ক্ষতিটা হবে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। কিন্তু সেই ওষুধটাকে যখন শক্তিকরণ করা হয়, সেটাকে উচ্চ শক্তিতে পৌঁছানো হয়। হোমিওপ্যাথিক ওষুধগুলোর বিভিন্ন শক্তি আছে, যেমন 6, 12, 30, 200, 1M, 10M, 50M, CM, উচ্চ থেকে উচ্চ শক্তি। এখন ওষুধকে আমি নির্বাচন যদি সঠিক না করি, ওষুধ ভুল হয়, আর সেই ভুল ওষুধ যদি হয় উচ্চ শক্তির এবং সেটার পরিমাণ যদি হয় বেশি, তাহলে রোগীর ক্ষতি হয়ে যাবে, বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে। দুঃখ লাগে, খুব কষ্ট লাগে যখন এই দৃশ্য দেখি। একজন রোগী আসলো, সেই রোগী এসে দেখাইলো যে এই রকম এই ওষুধটা উইলমার শোয়েব কোম্পানির, এটা জার্মানির, এটা একটা ভালো মানের ওষুধ, বিশ্বমানের ওষুধ, উইলমার শোয়েব কোম্পানির। এই ওষুধ একজন রোগী নিয়ে আসছে যে তাকে তার ডাক্তার এই রকম এই 10 ml বোতলের ওষুধ, 6টা ওষুধ একসাথে দিয়েছে। কয়টা? 6টা। এবং 6টা ওষুধই
এই 10 ml এবং সেটা জার্মানির উইলমার শোয়েব কোম্পানি। বলেন দেখি এখানে কি সমস্যাটা তৈরি হলো? এক নাম্বার যে ঘটনাটা ঘটলো সেটা হলো রোগীর জন্য সবচেয়ে উপযোগী, সবচেয়ে সদৃশ ওষুধটি নির্বাচন করা হয় নাই। এই রোগীর জন্য যে ওষুধটা সবচেয়ে দরকারি ছিল, চিকিৎসক তার সমস্ত যোগ্যতাকে ব্যবহার করে রোগীর জন্য একটিমাত্র ওষুধ বাছাই করা, এটা চিকিৎসকের দায়িত্বের মধ্যে ছিল। তিনি সেই দায়িত্ব পালন করেন নাই, যার কারণে তিনি 6টা ওষুধ রোগীকে দিয়ে দিয়েছে। হোমিওপ্যাথিক ওষুধ কয়টা দেওয়ার কথা ছিল? ওষুধ তো দেওয়ার কথা ছিল একটা, তিনি দিয়েছেন 6টা। তাহলে বোঝা গেল যে এই নীতি তিনি সেখানে ভঙ্গ করেছেন, নীতি তিনি মানেন নাই। হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার কথা ছিল সূক্ষ্ম মাত্রায়। এখন সেই সূক্ষ্ম মাত্রা কতটুকু আপনি লক্ষ্য করেন। এই বোতলটার মধ্যে, এটা উইলমার শোয়েব কোম্পানির 10 ml বোতল, এই বোতলের মধ্যে যেই পরিমাণ ওষুধ আছে, এইরকম তিনি 6টা বোতল দিয়েছেন। তাহলে 6 বোতলের মধ্যে 10 ml করে ওষুধ আছে, রোগীকে দিয়েছেন এগুলো খাওয়ার জন্য। তিনি এটা কি সূক্ষ্ম মাত্রায় দিলেন? না, বরং স্থূল মাত্রায় দিয়েছেন, অধিক মাত্রায় দিয়েছেন, এবং এত বেশি পরিমাণে দিয়েছেন যেটা কল্পনা করা যায় না। রোগীর জন্য নির্বাচিত সবচেয়ে উপযোগী, সবচেয়ে সদৃশ যে ওষুধটাই নির্বাচিত হবে, সেই ওষুধ দ্বারা সিক্ত বা ভিজানো বড়ি, 10 নম্বর বড়ি বা 20 নম্বর বড়ির একটা বড়ি, 20 নম্বর বড়ির একটা বড়ি এই রোগীর জন্য যথেষ্ট ছিল। একটু খেয়াল করেন দেখি, এখানে যে ওষুধ আছে সেই ওষুধ থেকে একটা ফোঁটা ওষুধ কতগুলো 20 নম্বর বড়িকে সিক্ত করবে বা ভিজাবে? শত শত বড়িকে ভিজাবে এক ফোঁটা ওষুধ। তাহলে আমি একজন রোগীকে যদি এক ফোঁটা ওষুধ দেই, একটা ওষুধের এক ফোঁটা ওষুধও যদি রোগীকে দেই, তো সেটাও অনেক বেশি। প্রকৃত অর্থে হেনিম্যান যে হোমিওপ্যাথি কথা আমাদেরকে বলে গেছেন, আমাদের জন্য যে হোমিওপ্যাথি রেখে গেছেন, আমরা যদি সেই হোমিওপ্যাথি চর্চা করি, তাহলে আমাদেরকে রোগীকে দেওয়া উচিত 20 নম্বরের একটা বড়ি, যেই বড়িটা এই ওষুধের দ্বারা ভিজানো। একটা বড়ি, এরকম শত শত বড়ি এক ফোঁটা ওষুধের দ্বারা ভিজানো যায়। সেই বড়িগুলো থেকে একটা বড়ি রোগীর জন্য যথেষ্ট। আমি সেখানে কি করলাম? শুধু এক ফোঁটা দিলাম না, এখানে কত ফোঁটা ওষুধ আছে এই বোতলের মধ্যে। এইরকম 6টা বোতল একজন রোগীকে দিয়ে দেওয়া, তাহলে তাকে কত বেশি পরিমাণে ওষুধ দেওয়া হইল, যেখানে তার জন্য সঠিকভাবে নির্বাচিত একটা ওষুধের বড়ি যথেষ্ট তার সুস্থতার জন্য। তাহলে হোমিওপ্যাথি আমাদেরকে শিখাইল যে তাকে সবচেয়ে সদৃশ ওষুধ দিতে হবে, তাকে একটা ওষুধ দিতে হবে, ওষুধটা দিতে হবে সূক্ষ্ম মাত্রায়। তাহলে কোন নিয়ম মানা হইল? ডাক্তার যখন একজন রোগীকে একের বেশি হোমিওপ্যাথিক ওষুধ দেন, তখন এই সমস্ত নীতিমালাগুলো সেখানে লঙ্ঘন করা হয়, ভঙ্গ করা হয়। এই কারণে রোগীর উপকার হয় না। শত শত আর হাজার হাজার টাকা খরচ করেও রোগী সুস্থ হইতে পারে না, বদনাম হয় হোমিওপ্যাথির। কিন্তু কেন রোগী সুস্থ হইতে পারল না? তার পিছনে কি কারণ? সেই কারণগুলো দেখা দরকার, সেই কারণগুলো বোঝা দরকার। এবং বর্তমানে আপনারা জানেন, অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি বলে কোনো বিষয় না। সমস্ত কিছু নেটে, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়। ফেসবুকে, ইউটিউবে, গুগলে, যেখানেই সার্চ করা হোক আমরা খুঁজে পেয়ে যাব। আমার যে কোনো রোগী, তার একটা সমস্যা, সে যদি গুগলে সার্চ করে, তো সেখানে 5-7টা ওষুধ তো চলেই আসবে,
যে এই রোগের জন্য এই ওষুধগুলো। একজন রুগী ইন্টারনেটে সার্চ করলো, তার রোগের জন্য সে 5টা ওষুধ পাইল। এখন একজন ডাক্তার তার কাছে রুগী গেল, তো সেও রোগীকে 5টা ওষুধ দিল। তাহলে এই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাটা কোথায় রইল? এই 5টা ওষুধ তো একজন রোগী ইন্টারনেট থেকেই পাইতে পারে। যে কোনো মুহূর্তে সার্চ করে সে যে কোনো রোগের জন্য এরকম 5, 7, 10টা ওষুধ ইন্টারনেট থেকেই পাইতে পারে। তারপর সেটা বাজার থেকে কিনে খেলেই তো হলো। তাহলে ডাক্তারের প্রয়োজনীয়তাটা কোথায় রইল? ডাক্তারের প্রয়োজনীয়তাটা এখানেই, যে ওই যে নেটে সার্চ করে যে 5টা ওষুধ পাওয়া গেল, একজন রোগীর জন্য এই 5টা ওষুধ না। একজন রোগীর জন্য এই 5টা ওষুধ না। একজন রোগী সেই 5টা ওষুধ খেলে তার উপকার হবে না। যেই রোগীর সমস্যা, সেই রোগীর সমস্ত লক্ষণ বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইন্টারনেটে যে 5টা ওষুধ আছে, সেই 5টা ওষুধের একটাও তার জন্য উপযোগী না। হতে পারে যে যেই 5টার কথা ইন্টারনেটে আছে, মূলত সে ওই 5টার একটার জন্য উপযোগী না, সেই 5টার রোগী না, বরং তার জন্য ওষুধ ভিন্ন। তাহলে সেই 5টা খেলে কি হবে? যেই 5টা ওষুধের নাম ইন্টারনেটে আছে, তালিকার মধ্যে আছে, সেই 5টা ওষুধ অত্যন্ত কার্যকরী, আসলেই কার্যকরী, কিন্তু সে যে রোগী এই 5টা ওষুধ সার্চ করে পাইল, সেই রোগী কিন্তু এই 5টা ওষুধের রোগী না। এটা হলো প্রথম বিষয়। এর পরের বিষয় হলো যে 5টা ওষুধ একসাথে খাওয়া যাবে না, বরং এই 5টা ওষুধের থেকে এই রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করতে হবে। এই 5টা একসাথে খাওয়া যাবে না, বরং সেখান থেকে বাছাই করে একটা ওষুধ যেটা তার জন্য সবচেয়ে উপযোগী যদি থাকে, তাহলে সেই ওষুধটাকে গ্রহণ করতে হবে। আর যদি এই রোগীর জন্য উপযোগী ওষুধ এই 5টার মধ্যে না থাকে, 10টার মধ্যে না থাকে, বা 100টার মধ্যে না থাকে, তো সেগুলো খেলে কোনোই উপকার হবে না, একটু উপকার হবে না, বরং নিশ্চিত ক্ষতি হবে। যেহেতু সেটা শক্তিকৃত ওষুধ, তার ক্ষতি হবে, এবং অধিক পরিমাণে খাওয়ার কারণে তার অধিক ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। এজন্য কথা পরিষ্কার যে একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তাকে বাছাই করতে হবে রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটা, একবারে একটা ওষুধই দিতে হবে, এবং সেই ওষুধটাকে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। রোগীর জন্য চিকিৎসককে তার সমস্ত যোগ্যতা, তার মনোযোগ, এই সব কিছুকে নিয়োজিত করতে হবে, করে তার জন্য বাছাই করে তাকে সবচেয়ে উপযোগী ওষুধটা দিতে হবে। একবারে একটা ওষুধ দিতে হবে, সেই ওষুধটাকে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, এবং সেটাকে শক্তিকৃত অবস্থায় রোগীকে দিতে হবে। তাহলে রোগীর উপকার হবে। আমি বহুবার লক্ষ্য করেছি, সারা পৃথিবীতে, বিশ্বব্যাপী, দেশে দেশে যত চিকিৎসক রোগীর চিকিৎসায় সাফল্য লাভ করতেছেন, চমৎকার সব সাফল্য পাওয়া যাচ্ছে। জটিল জটিল রোগীগুলো সুস্থ হইতেছে, একের পর এক চমৎকার সাফল্য নিয়ে আসতেছে। তারা প্রত্যেকে, শুধু একজন না, তারা প্রত্যেকে হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলো মানতেছেন। তারা রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করতেছেন, একটা ওষুধ নির্বাচন করতেছেন, এবং রোগীকে সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিতেছেন, শক্তিকৃত অবস্থায় রোগীকে ওষুধ দিতেছেন। রোগী সাফল্য পাইতেছে, সফল হইতেছে, তার সুস্থতা ফিরে আসতেছে, অসুস্থ শরীর সুস্থতা লাভ করতেছে। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করব, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করব। এই সব ক্ষেত্রেই হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলোকে আমরা জানব এবং মানব। তাহলে উপকার হবে রোগীর, উপকার হবে চিকিৎসকের, উপকার হবে পুরো মানব জাতির, সারা পৃথিবীর সমস্ত মানুষের। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবল হয়ে
পৃথিবীতে আসবে, পৃথিবীতে বাস করবে। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক তার চিকিৎসায় কেন ব্যর্থ হন, তার কিছু কারণ আমরা জানলাম। আরও আছে, অনেকগুলো কারণ আছে যেগুলো ব্যর্থতার পিছনে দায়ী। সব এই আলোচনা আসবে না, হয়তো ভবিষ্যতের আলোচনা আবার আসবে। এখন আমরা জানতে চাইব একজন রোগী তার ব্যর্থতার পিছনে কি কি কারণ। আমরা জেনেছি যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে জার্মানির ওষুধ ভালো, এগুলো সেরা ওষুধ। এই কথা এখন রোগীরাও জানে, অনেক মানুষ জানে যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে জার্মানির ওষুধ ভালো, সবচেয়ে উন্নত। এই জানা অনেক রোগীর জন্য একটু ঝামেলার কারণ হয়ে গেছে, যে সে আর কিছুই চায় না, সে শুধু চায় জার্মানির ওষুধ, যে তাকে জার্মানির ওষুধ দিলেই হবে, আর কিছু লাগবে না। সুস্থতার জন্য একজন নানা রকমের সমস্যায়, জটিল জটিল সব সমস্যায় আক্রান্ত একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য শুধু এই একটা কথাই কি যথেষ্ট যে তাকে জার্মানির ওষুধ দিতে হবে? বরং এর থেকেও তো আরো জরুরি কথা রয়ে গেছে। কি সেটা? সেটা হলো রোগীকে যথাযথভাবে পর্যবেক্ষণ করা। রোগী যত সমস্যা নিয়ে আছে সেই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাগুলো বা কোন লক্ষণগুলো তার চিকিৎসার জন্য জরুরি সেগুলোকে বাছাই করা, রোগীর সমস্যাগুলোর বা তার লক্ষণগুলোর বিচার বিশ্লেষণের মাধ্যমে তার লক্ষণ সমষ্টি নির্ধারণ করা, সেই অনুযায়ী তার জন্য সবচেয়ে উপযোগী ওষুধটি বাছাই করা বা নির্বাচন করা, এটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রয়োজনীয়। এই কাজটা কে করবেন? এই কাজটা তো করবেন একজন যোগ্য এবং দক্ষ, একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি তার মূল্যবান সময়কে ব্যয় করবেন, সময় দিবেন, আর শুধু সময় দিবেন না, তিনি তার সম্পূর্ণ যোগ্যতাকে ব্যবহার করবেন। তিনি তার মনোযোগ পুরোপুরি রূপে এখানে ব্যবহার করবেন, স্থির করবেন যে কিভাবে রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করা যায়। চিকিৎসক তার সময় দিলেন, তার মনোযোগ দিলেন, তার যোগ্যতাকে ব্যবহার করলেন। এই ক্ষেত্রে রোগীর দায়িত্ব কি ছিল? এখানে তো রোগীর দায়িত্ব ছিল এই চিকিৎসকের সময়কে মূল্যায়ন করা, তার যোগ্যতাকে, তার এই চেষ্টাকে মূল্যায়ন করা, তাকে সম্মান দেওয়া। কিন্তু দুঃখজনক এই কথা, একজন চিকিৎসক যেটা বুঝেন যে চিকিৎসক তার পূর্ব অভিজ্ঞতা, তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে এটা জানেন যে রোগীর জন্য এই বিষয়টা হলো সবচেয়ে জরুরি, সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করা। কিন্তু রোগী চিকিৎসকের এই বিষয়ে মনোযোগ না দিয়ে, তাকে যথাযথ সম্মান না দিয়ে, তাকে সম্মানিত না করে, রোগীর চিন্তা হলো তাকে জার্মানির ওষুধ খেতে হবে। তিনি জার্মানির ওষুধ কিনবেন, তার জন্য টাকা আছে, কিন্তু এই চিকিৎসকের ফি দিতে তিনি রাজি না। চিকিৎসক যে সময় ব্যয় করলেন, তিনি তার মেধাকে খরচ করলেন, তার যোগ্যতাকে ব্যবহার করলেন, সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করলেন,
এটার জন্য বহু মানুষ বাংলাদেশে হয়তো এখনও আছে যে তিনি এর জন্য চিকিৎসককে ফি দিতে রাজি না, তিনি খুঁজতেছেন জার্মানির ওষুধ। এখন চিকিৎসক যদি সঠিক ওষুধটা বাছাই না করে জার্মানির একটা ওষুধ দিয়ে দেয়, কি লাভ হবে বলেন? কি লাভ হবে বলেন? আমি আপনাকে উদাহরণ হিসাবে এই কথাটা বলি। মনে করেন আমার হাতের মধ্যে এখানে 3টা হোমিওপ্যাথিক ওষুধ আছে এবং 3টা ওষুধই উইলমার শোয়েব কোম্পানি, জার্মানির। একজন রোগীর জন্য সবচেয়ে উপযোগী যেই ওষুধটা রোগীর জন্য দরকার এবং এটা সেবন করলে সে সুস্থ হবে, ধরলাম এটা হলো সেই ওষুধটা। চিকিৎসক তার হাজারো ওষুধের ভিতর থেকে বাছাই করে এই ওষুধটা যখন নির্বাচন করবেন, এখান থেকে খুব সূক্ষ্ম মাত্রায় রোগীকে ওষুধ দিবেন, সে সুস্থ হবে, অল্প সময়ে সুস্থ হবে। কিন্তু তিনি যদি এই ওষুধটা দেন অথবা এই ওষুধটা দেন, এগুলো কি জার্মানির ওষুধ না? তো অবশ্যই এগুলো তো জার্মানির ওষুধ এবং সেরা ওষুধ, ভালো মানের ওষুধ, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ওষুধ। রোগীর কি উপকার হবে? হবে না। একটু উপকার হবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাহলে চিকিৎসক তার হাজারো ওষুধের ভিতর থেকে সবচেয়ে উপযোগী ওষুধটা আপনাকে বাছাই করে দিলেন, সেখান থেকে আপনাকে কিভাবে খেতে হবে, কতটুকু খেতে হবে, সব কিছু আপনাকে বুঝিয়ে দিলেন। আর আপনি রোগী হিসাবে এটা বুঝলেন না যে এই চিকিৎসককে তো সম্মানই দিতে হবে, তাকে তো তার উপযুক্ত সম্মানই দিতে হবে, দেওয়া উচিত। কারণ তার চেষ্টার উপরে, তার যোগ্যতার, তার মেধার খরচের উপরে নির্ভর করতেছে সঠিক ওষুধটা নির্বাচন। আর সেটার পিছনে রয়েছে আপনার রোগ সারার কথা, আপনার সুস্থ হওয়ার বিষয় সেখানে নিহিত। কিন্তু আপনি শুধু জার্মানির ওষুধ খুঁজতেছেন, জার্মানি করে মুখে ফেনা তুলতেছেন, আমাকে জার্মানির ওষুধ দেন, জার্মানির ওষুধ দেন। আর সেই জার্মানির ওষুধ আপনি শত শত টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে আপনি নিতে রাজি আছেন। আপনার সুস্থতা কি করে আসবে? কি করে আসবে বলেন? আমি ব্যক্তিগতভাবে বহু রোগীর ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি। আমার বিশ্বাস সারা দেশের আর সারা পৃথিবীর হয়তোবা সকল চিকিৎসকের এই অভিজ্ঞতা আছে যে রোগীরা হোমিওপ্যাথিক চিকিৎসককে সম্মানিত করতে চায় না, কিন্তু দামি ওষুধ কেনার জন্য তাদের টাকা আছে। আপনি সুস্থ হবেন না। যে রোগী এই মানসিকতার, যে হোমিওপ্যাথিক চিকিৎসককে সম্মান দিতে চায় না, তার সম্মানই দিতে চায় না, তো তার রোগ সারবে কী করে? হোমিওপ্যাথিক গ্রুপগুলো খুঁজে দেখেন, ইন্টারনেটে, ফেসবুকে হোমিওপ্যাথির যে সমস্ত গ্রুপ আছে আপনি দেখেন, সেখানে প্রতিদিন গ্রুপগুলোর মধ্যে কত মানুষ সেখানে তার বিভিন্ন সমস্যা লিখে লিখে সেখানে পোস্ট করতেছে। এই সমস্যা, কি ওষুধ খাবো? এই সমস্যা, কি ওষুধ খাবো? এই সমস্যা, কি ওষুধ খাবো? সেই সমস্ত লোকদের, সেই সমস্ত রোগীদের এই চিন্তা কি আছে মাথায় যে একটা সঠিক ওষুধ কত দরকার? আপনি একটা পোস্ট করলেন আর সেখানে বিভিন্ন জন বিভিন্ন ওষুধের নাম বলতেছে, এটা খান, সেটা খান, ওটা খান, কত ডাক্তার সেখানে। এই সমস্ত ওষুধ খেয়ে উপকার হবে বলে? হবে না, উপকার হবে না। বরং উপকার হওয়ার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার, আপনি যদি সেভাবে অগ্রসর হন, একজন যোগ্য এবং বিজ্ঞ, একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসককে বাছাই করে, খুঁজে বের করে, তাকে সম্মান দিয়ে তারপরে তার কাছ থেকে পরামর্শ নেন, পরামর্শ গ্রহণ করেন, সঠিক ওষুধটা তিনি নির্বাচন করে আপনাকে দিলে আপনার উপকার হবে। সেটা যেই দেশের ওষুধই হোক, সেটা যেই দেশের ওষুধই হোক, ওষুধ নির্বাচনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে অবশ্যই আসবে যে ওষুধের কোয়ালিটি কেমন। যদি ওষুধের কোয়ালিটি ভালো হয়, ওষুধের উৎপাদন যদি যথাযথভাবে হয়, তাহলে ভালো কোম্পানির, ভালো মানের ওষুধ আপনার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো হবে। খুব দ্রুত গতিতে চিকিৎসা হবে, অল্প সময়ে চিকিৎসা হবে। এজন্য সেই ক্ষেত্রে আমাদেরকে
ওষুধ নির্বাচন যখন হয়ে যাবে, একটা সঠিক ওষুধ নির্বাচন হয়ে যাওয়ার পরে আমাকে সেই ওষুধটা নিতে হবে ভালো মানের ওষুধ। একটা নিম্নমানের ওষুধ কি রেজাল্ট দিবে বলেন? কি রেজাল্ট দিবে? যেখানে ওষুধ হওয়া দরকার অত্যন্ত ভালো মানের, তাইলে কাজ হবে। কিন্তু দেখা গেল যে ওষুধ নির্বাচন সঠিক হয়েছে, কিন্তু ওষুধটা নেওয়া হয়েছে একটা বাজে কোম্পানি থেকে, যেই ওষুধের কোনো মানই নাই, নিম্নমানের একটা ওষুধ নেওয়া হয়েছে। আচ্ছা, সেই ওষুধ শুধু কম খেলে কি হবে, বেশি খেলেই বা কি হবে, প্রচুর পরিমাণে খেলেই বা কি হবে? ওষুধের তো মানেই নাই। তাহলে ওষুধ নির্বাচন সঠিক করতে হবে, এরপর মানসম্মত ওষুধ খেতে হবে, ভালো মানের ওষুধ খেতে হবে, উন্নত মানের ওষুধ খেতে হবে। তাহলে চিকিৎসা হবে দ্রুত এবং অল্প সময়। আবার দেখা যায় যে ওষুধ নির্বাচনও সঠিক, ওষুধের মানও সঠিক, সবচেয়ে ভালো মানের ওষুধ, ভালো কোম্পানির ওষুধ, কিন্তু সেখানেও রেজাল্ট আসতেছে না। কেন? সেখানে চিকিৎসক যে কাজটা করেছেন সেটা হলো একসাথে কয়েকটা ওষুধ দিয়ে দিয়েছে। কয়েকটা ওষুধ দিয়ে দেওয়ার কারণে আমি আপনাদেরকে এর আগে বলেছি এবং এর আগের বিভিন্ন ভিডিওতেও বলেছি যে এই তিনটা উদাহরণ হিসাবে বলি, এই তিনটা ওষুধের মধ্যে সবচেয়ে উপযোগী, রোগীর জন্য যে ওষুধটা সবচেয়ে উপযোগী সেই ওষুধটা এর মধ্যে আছে, এর মধ্যেই আছে। দেওয়ার কথা ছিল একটা, ডাক্তার দিয়েছেন তিনটা। এই তিনটা একসাথে দেওয়ার কারণে সবচেয়ে উপযোগী যে ওষুধটা ছিল সেটার কাজও হবে না। তখন এই উপযোগী ওষুধটাও আর কাজ করবে না, করতে পারবে না, রোগী সুস্থ হবে না, বরং তার মধ্যে আরও নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার রোগের লক্ষণ আরও বাড়তে থাকবে, তার সমস্যার জটিলতা আরও বাড়তে থাকবে। ওষুধ দেওয়ার কথা ছিল একটা, উনি দিয়েছেন তিনটা বা পাঁচটা, উপকার আসবে না, বরং ওষুধ দিতে হবে একটা। আর যে কোনো একটা দিলে হবে না, তাকে সবচেয়ে উপযোগীটাই দিতে হবে, এই রোগীর জন্য যেটা দরকার সেটাকেই দিতে হবে, এবং দিতে হবে মানসম্মত ওষুধ, কোয়ালিটি সম্পন্ন ওষুধ। আপনারা জানেন ওষুধের মধ্যে 50 সহস্রতমিক ওষুধ সবচেয়ে ভালো। 50 সহস্রতমিক, আমরা এই যে ওষুধটা, এটা হলো শততমিক ওষুধ, যেটার পাওয়ার হলো 6, 30, 200, 1M, 10M, 50M, CM, এগুলো হলো শততমিক ওষুধ, লিকুইড ওষুধ। কিন্তু এই ওষুধ, মানসম্মত ওষুধ, ভালো ওষুধ যে ক্রিয়া করে, এর থেকে যে ওষুধগুলো 50 সহস্রতমিক পদ্ধতিতে তৈরি, সেই ওষুধগুলো আরও দ্রুত ক্রিয়া করে, আরও দ্রুত ক্রিয়া করে। 50 সহস্রতমিক ওষুধ যখন নির্বাচনটা সঠিক হয়, সঠিক ওষুধটাকে যখন নির্বাচন করা যায় এবং একটা ওষুধ রোগীকে দেওয়া হয় এবং সেই ওষুধটা 50 সহস্রতমিক ওষুধ হয় এবং ভালো মানের ওষুধ হয়, উপকার যে কত তাড়াতাড়ি আসে, যে বিদ্যুতের গতিতে আসে, চমৎকারভাবে ক্রিয়া করে 50 সহস্রতমিক ওষুধ। এটা রোগীর জন্য অত্যন্ত উপকারী, উপযোগী, কারণ এর দ্বারা রোগের বৃদ্ধি হয় না। ওষুধের কারণে যে রোগের বৃদ্ধি, এই বৃদ্ধিটা 50 সহস্রতমিক ওষুধে হয় না, হইলেও কম, এবং হইলেও সেটাকে নিয়ন্ত্রণ করা এই 50 সহস্রতমিক ওষুধের বেলায় সেটা সহজ। এটা সহজ, ওষুধ পরিবর্তন করা সহজ। যদি কখনো 50 সহস্রতমিক ওষুধ ভুল নির্বাচিত হয় এবং তার দ্বারা রোগীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, চিকিৎসক সেটা বুঝতে পারেন, তো সেই ওষুধটা পরিবর্তন করা এবং অন্য ওষুধ নির্বাচন করা, সেটাকে প্রয়োগ করা, এটা 50 সহস্রতমিকের বেলায় সহজ করা যায়। এই জন্য শততমিক ওষুধের তুলনায় 50 সহস্রতমিক ওষুধগুলো রোগীর জন্য ভালো, চিকিৎসার জন্য ভালো, রোগী অল্প সময়ে আরোগ্য লাভ করে। আমি যে কথা বলছিলাম যে ওষুধ
হবে সবচেয়ে সদৃশ, ওষুধ হবে একটা, ওষুধ হবে সূক্ষ্ম মাত্রায়। সূক্ষ্ম মাত্রায় কিভাবে হবে আর কেনই বা হওয়া দরকার? রোগীকে যদি যে পরিমাণ ওষুধ দেওয়া দরকার, যেই কথা হোমিওপ্যাথিক নীতিমালার মধ্যে আছে যে ওষুধ হবে সূক্ষ্ম, অর্থাৎ রোগীকে দিতে হবে 20 নাম্বার বড়ি, ওষুধ দ্বারা সিক্ত, এই ওষুধ দ্বারা ভিজানো বড়িগুলোর মধ্য থেকে 20 নাম্বারের একটা বড়ি রোগীকে দিতে হবে একবারে, এক মাত্রায়। তাহলে সেটা কতটা সূক্ষ্ম! তো সেখানে যদি ডাক্তার রোগীকে এরকম কয়েক বোতল ওষুধ একসাথে দিয়ে দেয়, সেটা তো সূক্ষ্ম মাত্রা হয় নাই, সেটা হয়েছে স্থূল মাত্রা। আর রোগী সুস্থ না হওয়ার পিছনে এটাও একটা কারণ, এটাও একটা কারণ। আমি আপনাদেরকে বলি, একজন রোগীকে তার সমস্ত লক্ষণ বিবেচনা করে, যে তার মানসিক লক্ষণ, তার শারীরিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণ, আঙ্গিক লক্ষণ, এই সমস্ত লক্ষণ বিচার বিশ্লেষণ করে দেখা গেল সেই রোগীটা আসলে থুজা এর রোগী। সে স্পষ্টভাবে থুজা দ্বারা আরোগ্য হবে, সে থুজারই রোগী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু থুজা দেওয়ার পরেও সে সুস্থ হচ্ছে না, সুস্থ সে হচ্ছে না। প্রথমত কেন হচ্ছে না? তাকে নিম্ন শক্তিতে ওষুধ দেওয়া হয়েছে। তার যে শক্তি দেওয়া দরকার, যেই শক্তির ওষুধ তাকে দেওয়া দরকার, ওষুধ দেওয়া হয়েছে তাকে নিম্ন শক্তিতে। চিন্তা করা হলো যে না, নিম্ন শক্তি দেওয়ার কারণে কাজ হচ্ছে না, তাহলে তাকে উচ্চ শক্তি দিতে হবে। দেওয়া হইল উচ্চ শক্তি, তাকে উচ্চ শক্তিতে ওষুধ দেওয়া হইল থুজা, কিন্তু তার রোগ সারতেছে না, সে সুস্থ হইতেছে না। কি আশ্চর্য! অন্য কোনো ওষুধ হবে না, নিশ্চিত সে থুজাতে আরোগ্য হবে। তাহলে এখন কেন সে থুজা আরোগ্য হচ্ছে না? ওষুধ নির্বাচন সঠিক, ওষুধকে শক্তিকৃত অবস্থায় দেওয়া হইল তাও সঠিক, কিন্তু রোগ তো সারতেছে না। দেখা গেল যে এই রোগীকে ওষুধ দেওয়া হয়েছে স্থূল মাত্রায়। স্থূল মাত্রায় কীরকম? যে তাকে যে বোতলের মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, সেখানে ডিস্টিলড ওয়াটার বা পানির মধ্যে যে থুজা নামক এই শক্তিকৃত ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধের পরিমাণ হয়েছে বেশি। কতটুকু দিলে বেশি হয়? আমি আজকেই বললাম যে সেখানে 1 ফোঁটা ওষুধও যদি দেওয়া হয়, সেটাও রোগীর জন্য বেশি। কারণ কি? কারণ সূক্ষ্ম মাত্রা হলো 20 নাম্বারের একটা বড়ি, এবং রোগীর জন্য এটাই যথেষ্ট। প্রমাণ এই রোগী, যেই রোগীর কথা আমি বললাম, যে তাকে সঠিক ওষুধ নির্বাচন করা হয়েছে, থুজা শক্তিকৃত ওষুধ দেওয়া হয়েছে, সেখানেও সঠিকভাবেই তার শক্তি নির্বাচন করা হয়েছে, কিন্তু রোগ সারতেছে না কেন? এই স্থূল মাত্রার কারণে। যখন উচ্চ শক্তির থুজা এবং সেই থুজা ওষুধকে বড়ির মধ্যে দিয়ে, সেই বড়ি ওষুধে সিক্ত বড়ির মধ্য থেকে একটা বড়ি 20 নাম্বারের রোগীকে প্রস্তুত করে দেওয়া হলো সেবনের জন্য। এরপরে সেই রোগী সুস্থ হয়ে গেল, তার সমস্যা চলে গেল। কেন? ওই সূক্ষ্ম মাত্রার কারণে, সূক্ষ্ম মাত্রার কারণে। তাহলে আমরা একজন দুইজন না, শত শত রোগী আর হাজার হাজার রোগীর মধ্যে আমরা যখন হোমিওপ্যাথিকে চর্চা করি, ব্যবহার করি, বাস্তব অভিজ্ঞতাগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, যে রোগী কখন সুস্থ হচ্ছে? যখন হোমিওপ্যাথির নিয়ম মানা হচ্ছে, যখন রোগীকে সবচেয়ে উপযোগী ওষুধটা দেওয়া হচ্ছে, যখন রোগীকে ওষুধ একবারে কেবলমাত্র একটা দেওয়া হচ্ছে, এবং রোগীকে মানসম্মত ওষুধ, সবচেয়ে ভালো ওষুধটা দেওয়া হচ্ছে, এবং সেটাকে সূক্ষ্ম মাত্রায় দেওয়া হচ্ছে, স্থূল মাত্রায় না। একসাথে কয়েকটা ওষুধ না, একসাথে বেশি পরিমাণে ওষুধ না, বরং ওষুধ হবে একটা, পরিমাণ হবে অল্প।
ওষুধ হবে শক্তিকৃত, রোগী সারবে, সুস্থ হবে। ব্যর্থতার গল্প অনেক আছে, অনেক আছে। চিকিৎসক কত রোগী পান, কত রোগী পান, এবং কত রোগীর কাছ থেকে ফোন আসে, প্রতিদিন ফোন আসে এই কথার উপরে, হোমিওপ্যাথিক চিকিৎসা তো নিয়েছি, হোমিওপ্যাথিক ওষুধ তো খেয়েছি, উপকার তো হয় নাই। উপকার কেন হয় নাই, কেন হলো না? যদি বিশ্লেষণ করা হয়, যদি খুঁজে বের করা যায়, তারপরে দেখা যাবে যে নিশ্চয়ই সেখানে এই ত্রুটি হয়ে গেছে, কোনো না কোনো ত্রুটি সেখানে রয়ে গেছে, যার কারণে তার সাফল্য আসে নাই, সুস্থতা আসে নাই। ফিরে ফিরে তার রোগ আসতেছে, বারবার রোগ ফিরে ফিরে আসতেছে, সুস্থ হইতে পারতেছে না। তাহলে রোগীর সুস্থতার জন্য, স্থায়ী সুস্থতার জন্য, প্রকৃত সুস্থতার জন্য যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা দরকার, রোগী সেগুলো মেনে চলবেন। চিকিৎসক হিসাবে যে সমস্ত নিয়ম নীতি মানা দরকার, যেভাবে হোমিওপ্যাথিকে চর্চা করা দরকার, যখন সেভাবে করা হবে, সাফল্য অবশ্যই আসবে, অবশ্যই আসবে। হাজার হাজার টাকা খরচ করে, পকেট খালি, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে, ওষুধ সেবন করে হাজার হাজার টাকা শেষ। কিন্তু যখন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসছেন, তখন ওনার আর টাকা নাই, তখন ওনার আর টাকা নাই। তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি কিভাবে পাবেন? কিভাবে পাবেন? হোমিওপ্যাথিক চিকিৎসকের মূল্যায়ন যদি আপনি না করেন, তার কাছ থেকে সবচেয়ে উপযোগী ওষুধটা আপনি কিভাবে পাবেন? সবচেয়ে মানসম্মত ওষুধটা কিভাবে পাবেন? এটা বোঝা উচিত যে কোনটা করা উচিত। আমরা অনেকেই সেটা বুঝি না। আর যখন বুঝবো, হোমিওপ্যাথিক চিকিৎসককে যথাযথ সম্মান দিব, তার যোগ্যতাকে সম্মান দিব, তাহলে তিনি আমার জন্য সময় দিবেন। আমার যত সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলোকে তিনি মনোযোগ দিয়ে শুনবেন, নোট করবেন, বিশ্লেষণ করবেন, তার যোগ্যতাকে কাজে লাগাবেন, এবং সমস্ত কিছু হিসাব নিকেশ করে তিনি আমার জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করে দিবেন। এবং যেই ওষুধ আমার জন্য উপযোগী, কার্যকরী হবে সেটাই দিবেন। সেটা শুধু জার্মানির হবে এমন, যে জার্মানির ওষুধ খেলেই হবে এমন না। চিকিৎসককে এটা ছেড়ে দেন, তিনিই বাছাই করবেন কোন ওষুধ আমার জন্য সবচেয়ে উপযোগী হবে, তিনি সেটা বাছাই করে দিবেন। তখন ইনশাল্লাহ রোগ সারবে, তখন ইনশাল্লাহ রোগ সারবে। একটা আর দুইটা না, বরং শত শত রোগীর বিশ্লেষণের মাধ্যমে আজকের এই কথাগুলো আলোচনায় নিয়ে আসলাম। আশা করি বুঝতে পেরেছে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।